শুভ অক্ষয় তৃতীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার এই অক্ষয় তৃতীয়ার ব্লগটা শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন অনেকটাই বেটার আছি, কারণ এখানে এত গরম পড়েছিল যে শরীরের দফা রফা হয়ে গিয়েছিল। যাই হোক, এখন কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার একদম সেই চিরাচরিত ব্যাঙ্গালোরের মতন, আর যথারীতি সব কিছুই খুব ভালো চলছে। আমি পারমিতা, আর আমি চলে এসেছি আমার সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। তো আজকে অক্ষয় তৃতীয়া, আর আজকে আমার বাড়িতে একটু স্পেশাল করে পুজোর আয়োজন হয়েছে। না, পুরোহিত থেকে পুজো নয়, আমি নিজেই করব, কিন্তু আমাদের বাড়িতে আমাদের মা বলো মেয়ে বলো তার আগমন ঘটেছে। তো তাকে আজকে প্রতিষ্ঠা করা হবে। ওই যে ওইখানে বসে আছে, কতটা তোমরা ভালো করে এখানে দেখতে পাচ্ছ জানি না, কিন্তু একটু পরেই তোমাদের সাথে তার পরিচয় হবে, তার দেখা সাক্ষাৎ করানো হবে। তো চলো এখন আস্তে আস্তে পুজোর জোগাড়টা সেরে নিই। 5 বছর ধরে মনের মধ্যে লালন পালন করতে থাকা একটা সুপ্ত স্বপ্নের আজকে বাস্তব রূপান্তরের দিন। অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে মাকে এই রূপে নিজের বাড়িতে আবাহন করব। আজকে সেটা সম্পূর্ণ হলো। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। এখন মাকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে মাকে ভালো করে নিজের মনের মতন করে সাজিয়ে নেব। সবকটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে আমার মাকে এই সাজে এই রূপে কীরকম লাগছে। আর এই যে মায়ের অঙ্গরাগটা দেখছো, এটা কিন্তু আমি নিজে করেছি, তাই অবশ্যই জানিও যে এই অঙ্গরাগ কেমন হয়েছে। ছোটোবেলা থেকে আঁকতে অসম্ভব ভালোবাসতাম, কিন্তু সেরকম চিরাচরিতভাবে কখনো আঁকা শেখা হয়ে ওঠেনি। তবে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আর বেসিক্যালি জুলজির বায়োলজির, তো পড়াশোনার জীবনেরটার সাথে কিন্তু আঁকা ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। ছোটোবেলা থেকেই গতানুগতিক জীবনের বাইরের এই সৃষ্টিশীলতার জগৎটা আমাকে অসম্ভবভাবে আকৃষ্ট করে। কিন্তু ওই যা হয় আর কি, গতানুগতিক জীবনে থাকলে তো তোমাকে সেই দিকেই চলতে হবে। তাই যথারীতি পড়াশুনো করে নিজেকে প্রমাণ করার জন্য প্রয়োজনের খাতিরে চাকরিও করতে হয়েছে। কিন্তু 10টা 5টার এই চাকরির জগৎ আমার কোনোদিনই ভালো লাগতো না। কিন্তু ওই যে প্রয়োজনের খাতিরে মানুষকে অনেক কিছুই করতে হয়। অদ্ভুতভাবে বিয়ের পর প্রকৃত স্বাধীনতা কাকে বলে সেটা আমি জানতে পেরেছি, এবং সেই স্বাধীনতার এখন আমি হয়তো পরিপূর্ণভাবে উপলব্ধি করি, এবং তার যে যে পজিটিভ দিকগুলো মানুষ এনজয় করতে পারে সেটা এনজয় করছি। অদ্ভুতভাবে সবাই আমাকে বলেছিল চাকরি ছাড়াটা একদমই বোকার কাজ হবে, কিন্তু যেহেতু আমার চাকরি করতে 10টা 5টার গতানুগতিক জীবনযাত্রা চাকরি করতে একদমই ভালো লাগতো না, মনের মধ্যে সুপ্ত ইচ্ছা ছিল যে এসএসসি দিয়ে স্কুল টিচার হব। এসএসসিতে প্রথমবার বসে রিটেনে পাশও করেছিলাম, কিন্তু এমনই আমাদের রাজনৈতিক অবস্থা যে সেই প্যানেল আজ পর্যন্ত কার্যকরী হয়নি। তাই যথারীতি স্বপ্নের জব করা যোগ্যতা থাকলে এবং সেটাতে উত্তীর্ণ হলেও সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, কোনো কিছুর জন্য কাউকে দোষ দিই না, কারণ আমি মনে করি আমার জীবনের যে খাতে বয়েছে তার মধ্যে কোনো কিছুর জন্যই আমার কোনো রিগ্রেট নেই। আমি খুবই খুশি ভগবান আমাকে এরকম সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আর প্রতিদিনই আমি আমার ইষ্ট দেবতার কাছে, আমার ভগবানের কাছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকালকার দিনে একটা কথা অসম্ভবভাবে সব মেয়েরাই মনে করে, বা মেয়েদেরকে মনে করানো হয় যে তুমি যদি চাকরি করছো তাহলেই শুধুমাত্র তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, যে কথাটা একদমই সত্যি নয়। আর তাহলেই একমাত্র তুমি শিক্ষিত, তুমি পড়াশুনো জানো, এটা প্রমাণ হবে। এটা আমাকেও ভাবানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি যেহেতু নিজের মতামতের উপরে অসম্ভব কনফিডেন্ট, সেই কথাগুলোকে আমি সঠিক বলে মনে করিনি। কারণ জীবনে একটা সময় পর বড় ইচ্ছা ছিল নিজের শর্তে বাঁচব, আর এই নিজের শর্তে না বাঁচলে না বাঁচার ইচ্ছাটাই চলে যায়। আমি এখন আমার নিজের শর্তে বাঁচছি। হতে পারে অন্যান্যদের মনে যে আমি হয়তো ভালো নেই, আমি আমার নিজের ট্যালেন্টটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছি না। বিশ্বাস করো, আমি কি করতে চাই সেটা তোমাদের কথাতে তো আমি নির্ধারণ করব না। আমি কি করতে চাই সেটা আমি নির্ধারণ করতে চাই, আর আজকে যে জীবনটা আমি কাটাচ্ছি সেটা আমি করতে চাই। সৃষ্টিশীলতার জগতের মধ্যে থাকতে চাই। হয়তো বলবে তুমি এটা করে কি এমন লাভ করতে পেরেছো। আক্ষতের বিচার কিন্তু সৃষ্টিশীল মানুষটা করে। আমি যেটা করছি সেটা করে আমি ভালো আছি কি না, আমার কাছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা যদি বলো, আমি আজও পর্যন্ত জীবনে নিজের ফুলো পূরণ করার জন্য কখনো কারোর কাছে হাত পাতিনি, আজও পাতি না। নিজের একটা ছোট্ট বিজনেস করি অনলাইনে,
সেটা থেকে আমি আমার নিজের ইচ্ছা সম্পূর্ণভাবে ভালোভাবে পূরণ করতে পারি। তাই সব মেয়েদেরই একটাই কথা বলবো, অন্যরা তোমাকে কতটা সার্টিফিকেট দিল, অন্যদের সার্টিফিকেটে আদৌ তুমি ভালো আছো কি না সেটাতে কিছুই প্রমাণ হয় না। নিজের শর্তে নিজের জীবন বাঁচো, সেটাই আসল দরকার। তো আমাদের পুজো কমপ্লিট। বিশ্বাস করো, আমি জানি না যার যেরকম বিশ্বাস, বাট আমার বিশ্বাসে আমি কিন্তু আজকে ফিল করতে পারছি আমার বাড়িতে আমার মা এসেছে। আমি তার অবস্থান, তার যে পদার্পণ সবটাই বুঝতে পারছি। আমার বাড়ি পুরো শান্ত হয়ে আছে, এত ভালো লাগছে, অদ্ভুত এক ভালো লাগায় আমাদের দুজনেরই মন পুরো ভরে আছে। বাড়ির মধ্যে সেই ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে, পজিটিভিটিটা পাওয়া যাচ্ছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাকে বাড়িতে আনার, তো আলটিমেটলি সেটা আমার পূরণ হলো মায়ের আশীর্বাদে। আর সবচেয়ে বড় কথা কি, মা যেরকমভাবে এসেছিলেন তখন তো অদ্ভুত ভালো লাগছিল, কিন্তু তারপরে অঙ্গরাগ দেওয়ার পরে আমার বাড়ির এবং তারপরে সাজানোর পরে আমার বাড়ির মা তার যে নিজের রূপটা নিল, অর্থাৎ যেটা আমার বাড়ির রূপ সেটা যে নিল, সেই রূপটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমি তো চোখ সরাতেই পারছি না, চোখ ফেরাতেই পারছি না। আমার মনে হচ্ছে সারা দিন মায়ের কাছে বসে মাকে শুধু দেখতে থাকি। যাই হোক, মায়ের কৃপা তোমাদের সবার উপর থাকুক, এটাই আমি কামনা করি। আর তোমরাও এইভাবে পাশে থেকো, তাহলে আমরা আগামী দিনে আরও এরকম সুন্দর সুন্দর আরও অনেক ব্লগ আনতে পারবো এবং আমরা আমাদের রুটের সাথে এইভাবেই জুড়েও থাকবো, সেইটুকুনি তোমাদের কাছে প্রমিস আমরা করতেই পারি। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিই, শাড়ি টাড়িগুলো ছাড়ি। শাড়ি পরার তো সারাক্ষণ পরে থাকার তো ওরমভাবে অভ্যাস না, তো শাড়ি টাড়িগুলো একটু ছাড়ি, তারপরে বিকেলবেলায় একটুখানি কেনাকাটা করতে বেরোবো। তখন আবার ফিরে আসছি, একটু রেস্ট নিয়ে জল টল খাই, প্রসাদ খাই, খেয়ে তারপরে ফিরে আসছি। তো চলো, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের অক্ষয় তৃতীয়া কীরকম কাটলো আর তোমরা কিভাবে উদযাপন করলে। তো বাইরে থেকে ঘুরে চলে এলাম। আসলে বাইরে এতটাই গরম যে আমার আর ইচ্ছে করেনি ফোন বের করে শ্যুটটা করি। তো আজকে অক্ষয় তৃতীয়া, বলে যে অক্ষয় তৃতীয়াতে বাড়ির জন্য একটু কিছু কেনা অবশ্যই ভালো। তো সেই জন্যই আমরা একটুখানি বাড়ির জন্য এই যে একটা গুড লাক মাটির, এটা গোপালের ইত্তর বা আতর যেটাই বলো, হ্যাঁ। আর এটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এটা আমাদের মহাদেবের জন্য নেওয়া হয়েছে। বাঁ হাতে নিও না, দাঁড়াও, রাইট হ্যান্ড নিচ্ছি। আমার তো বাঁ হাত থেকে নিচ্ছিলে, তো বেশ মজবুত হচ্ছে। হ্যাঁ, এই যে সোজা করো, হ্যাঁ, এই যে মহাদেবের জন্য এটা রূপোর আমরা নিলাম। চলো এবার না একটু রেস্ট নিতেই হবে। সেই সকাল থেকে চলছে আমাদের, কোনো রেস্ট নেওয়া হয়নি। এখন আমরা একটু রেস্ট নিই, 4:30 মতন বাজে, একটু রেস্ট নিই, তারপরে উঠে শুনবো। চলে এসেছি রান্না করতে। আজকে হবে মাটনের একদম হালকা রবিবারের যে ঝোল হয় সেই ঝোল। আজকে শনিবার দিন। এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর কিছুটা পেঁয়াজ, আদা, রসুন একসাথে এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আলু ভাজা হচ্ছে। আর কালকে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম না সন্ধ্যেবেলা, সন্ধ্যে দেওয়ার পর। আর আমি জানি না ইদানিংকালে না রোদ্দুরটা একদমই নিতে পারছি না, তো এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো সেই ব্লগটা ধরে নাও আজকের দিনটাও ভাবলাম যে তাহলে আজকেও যা যা করছি একসাথে দেখিয়ে একেবারে একটা ব্লগ করবো। তো আজকে হচ্ছে শনিবার, কালকে অক্ষয় তৃতীয়া গেছে, আজকে হচ্ছে শনিবার। তো এখন যথারীতি আমরা মাটনের হালকা ঝোল করছি। অভিজিৎ ওখান থেকে বলছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি যে ব্যাক ক্যামেরা দিয়েই করার। আমি নাহলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও ম্যাক্সিমামটাই, মানে যেটা আমি যখন কথা বলি আর কি। তো আজকে মাটনের একদম হালকা করে যে ঝোলটা হয়, আমার মা এই ঝোলটা ভীষণ ভালো করে, তো আজকে সেরকম বানানোর চেষ্টা করছি। জানি না ওই রকমই টেস্ট করতে পারবো কিনা, বাট আমার মতন করে আমি ট্রাই করছি আর কি। তো আর তার সাথে চাটনি আছে। আর পরশু দিনে চিকেন বানিয়েছিলাম, চিকেন কষা, সেটাও ইভেন কিছুটা আছে, কারণ পরশু দিনে সেটা শেষ হয়নি। আর কালকে আমাদের নিরামিষ খাবার ব্যাপার ছিল, অক্ষয় তৃতীয়া ছিল বলে, তো সেটাও আজকে শেষ করে দেওয়া হবে। ডাল আছে, দেখা যাক এই বেলা ডাল খাবো কিনা। তো চলো রান্নাটা যেরকমভাবে এগোবে আর দিনটাও যেরকমভাবে এগোবে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই পেস্টটা দিয়ে দেবো। এখন এবার এই বাটা পেঁয়াজটা ভাজতে অনেকটাই সময় লাগে, এগুলোকে ভালো করে না ভাজলে কাঁচা গন্ধটা মশলার থেকে যাবে। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব ভাজা হয়ে গেছে।
ম্যারিনেট করে রাখা মাংস, এর মধ্যে কিছুই না, দই নর্মাল আমরা যেরকমভাবে ম্যারিনেট করি। দই আছে, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা অল্প আছে, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, রসুন বাটা অল্প অল্প করে, নিচে যেন লেগে যায়। এই যে মাটনটা কষানো চলছে, এই অবস্থাতেই পেঁপেগুলো অ্যাড করে দেবো। যে মাটন কষানো চলছে, প্রায় হয়ে এসেছে, আলু অ্যাড করে দিয়েছি জল ঢালার 5 মিনিট আগে। তো এই যে মাংস কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো, যেহেতু এটা ঝোল হবে সেহেতু একটু বেশি করেই জল দেবো। ভাতও হয়ে গেছে, মাংস নেমে গেছে। তো যেটা বলার জন্য আরও এলাম, একবারে তো খেতে যাবো। আজকে মাংস হালকা ঝোল বানানোর আরও একটা কারণ, নর্মালি বাড়িতে মাটন এলে আমরা একটুখানি মানে ঝোল খেলেও সেটা একটু রিচি খাই, আর না হলে কষা। আজকে হালকা খাওয়ার, এমন কয়েকদিন ধরে যা নিউজে পড়ছি জানছি, গুঁড়ো মশলা খাওয়ার প্রতি তো ভয় এসে গেছে। আমরা তো প্ল্যান করেছি নেক্সট মাস থেকে সব গোটা কিনে এনে বাড়িতে একদিনকে টাইম করে বসে সব গুঁড়িয়ে নেবো। বাড়িতে আমার মা অ্যাকচুয়ালি এরমভাবেই করে। তো কারণ হচ্ছে ইদানিংকালে যা শুনছি নাকি সমস্ত গুঁড়ো মশলাতেই এত রকমের ভেজাল আছে। তো জানি না, মাঝে মাঝে নিউজ আর খবর শুনলে সত্যিই মনে হয়, আর আমরা যে এখনকার যে বাস্তব পৃথিবীতে বাস করি, এখানে প্রচণ্ড বেশি আমাদেরকে ভয় দেখিয়ে দেওয়া হয়। কোভিশিল্ড নিয়ে মাঝখানে যা কাণ্ড চললো, পরে কিন্তু ডাক্তারবাবুরা যখন কথা বলছেন তাদের কথাটা শুনে মনে হলো যে সব ভ্যাকসিনেই তো সাইড এফেক্ট আছে, সব ওষুধ যা আমরা ওষুধ নিচ্ছি সেগুলো এক প্রকারের ড্রাগস, সেগুলোরও সাইড এফেক্ট আছে। এখন এই কথাগুলো কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ভুল তো জানি না, বাট ওই হয় না যে শোনার পরপর মনে হয় না থাক একটুখানি কষ্ট করে, যেটাতে অ্যাটলিস্ট কোনো কিছু ভেজাল মেশানো সম্ভব হবে না হয়তো, সেটাই খাওয়া ভালো। এখন যদিও সমস্ত চাষবাসেতে ম্যাক্সিমামই রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তো সেগুলোর সাইড এফেক্ট তো আলাদাই ব্যাপার। তো ওটাই গল্প করতে চলে এলাম। আর এবারে মাংসটার মধ্যে জাস্ট গরম মশলা দিয়ে নাড়াবো আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। চলো। ও আমার মায়ের ঝোলেতে এরম তেল ভাসতো না, এটাকে মা দেখলে বললো এটা কোন অ্যাঙ্গেলে হালকা ঝোল। তুমি আরো তেল দিতে বলছিলে। ওই ঝোলটা পাতলা, ওটাই হালকা। দেখো সব সেদ্ধ হয়েছে কিনা। একদম হয়ে গেছে, এই তো একদম হয়ে গেছে, দেখে বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। এই যে এখানে আমাদের চিকেন কষা আছে, এই যে মাটন, ভাত হয়ে গেছে, এই যে স্যালাডের জন্য শসা আর আমাদের চাটনি। তো চলো এবার খেয়ে নিই। আর খাওয়াটা দেখাচ্ছি না, কুড়েমির চরম সীমায় আছে। খাবারটা যদি এখনো খাবার দেখানো যায়, এক তো খাওয়ার সময় অভিজিতের ক্যামেরা করা একদমই পছন্দ না, 2 নম্বর আমি অসম্ভব কুড়ে মানুষ, তা আবার সব কিছু শ্যুট করতে হবে, আর পেয়েছে প্রচণ্ড জোর খিদে। তো চলো তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, তারপর আবার ফিরে আসবো। মাটনের ঝোলের, হালকা ঝোলের তো খুব নিচে হলো, ওপরে এত তেল ভাসছে দেখে যে এটা কোন অ্যাঙ্গেলে হালকা, কিন্তু দেখো এতে মশলা টশলা খুবই কম, এই যে একদমই পাতলা ট্যালটালেই ঝোল। দুপুরে লাঞ্চ করতে করতে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবার আগে নিজেরা ভালো থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।